Okay, so data organization and presentation. Data can be organized and present in mainly two ways. One is called statistical table and another is called statistical graphs. So table about দুই ধরনের frequency table and frequency distribution, and there are several graphs. So bar chart, pie chart, histogram, frequency curve, and cumulative frequency curve বা polygon or mosaic curve, এগুলো আমরা আজকে পড়ার চেষ্টা করব। আর আমি প্রথমে বলে নিই, আমরা কিন্তু প্রতিদিনই 10 মার্কসের করে পড়াবো। সো যারা প্রতিদিন ক্লাস করবেন তাদের সুযোগ থাকবে 40 মার্কস অ্যানসার করার, মানে 40 থেকে 30 অ্যানসার করার। যারা মিস করবেন তাদের তো যেদিন মিস করবেন তার উপর ডিপেন্ড করে আপনাদের মার্কস বা অ্যানসার করতে হবে। সো প্রথমে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি টেবল। So frequency table is the grouping of qualitative data into mutually exclusive classes showing the number of observations in each class. So frequency table আমরা normally qualitative data কে organize করে থাকি। লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম কিন্তু qualitative data and quantitative data, জেন্ডার, রিলিজিয়ন এগুলো ছিল আমাদের qualitative data, আবার হাইট, ওয়েট, এজ এগুলো ছিল আমাদের quantitative data. So normally for qualitative data we need to use frequency table. For example, the vehicle sold last year at Apollo Auto Group by location. So location অনুযায়ী কোন একটা কোম্পানির গাড়ি বিক্রির লিস্ট দেওয়া আছে। সো লোকেশন ছিল গুলশান, তারা বিক্রি করেছে 52 কার্স। দেন বনানী, সেখানে 40 কার্স, ধানমন্ডি 45, যেভাবে ফার্মগেট 43। So this is called a frequency table, অর্থাৎ লোকেশন অনুযায়ী কতগুলো করে কার বিক্রি হয়েছে সেটাকেই টেবিল আকারে লেখা, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবল। যেমন আমরা যদি এখন আমাদের স্টুডেন্টদের জেন্ডার ওয়াইজ আমরা একটা টেবল বানাই, কতজন আছে সেটা তো দেখতে পাচ্ছি না। তো 43 স্টুডেন্ট বা আমরা আছি এখন 43 স্টুডেন্ট বা টিচার মিলে সবাই মিলে। তো দেখা গেল আমরা যদি একটা জেন্ডার ওয়াইজ করি, 11:30 বাজছে যাবি না? জেন্ডার হলো আমাদের ভেরিয়েবল। জেন্ডারে বলতে হচ্ছে মেল ফিমেল স্টুডেন্ট আছে। সো মেল স্টুডেন্ট এন্ড ফিমেল স্টুডেন্ট যদি আমরা এর সংক্ষেপে লিখি এ মানে এফ, আর এদিকে হলো আমাদের ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ স্টুডেন্ট আমরা লিখতে পারি। সো ফর এক্সাম্পল 43 স্টুডেন্টস এর মধ্যে দেখা গেল 30 স্টুডেন্ট মেল স্টুডেন্টস এন্ড 30 হলো ফিমেল স্টুডেন্ট। সো দিস ইজ আওয়ার ফ্রিকোয়েন্সি টেবল, অর্থাৎ কোন ক্যাটাগরি কতগুলো আছে সেটাই আমরা টেবল আছে, লাইফগুলো আছে আমরা ফ্রিকোয়েন্সি টেবল। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন ফ্রিকোয়েন্সি টেবল আমরা কিভাবে কনস্ট্রাক্ট করব। বুঝতে পেরেছেন তো ফ্রিকোয়েন্সি টেবল আমরা কিভাবে করব? কথা বলার পরে আপনারা মিউট করে রাখিয়েন যেন অন্যদের ডিস্টার্ব না হয়। স্যার কাইন্ডলি আরেকবার বললে একটু ভালো হতো স্যার। স্যার আরেকবার বলেন স্যার। সেটাই বলতেছি যে আমাদের ডাটার ক্যাটাগরি অনুযায়ী আমাদের নাম্বার অফ ফ্রিকোয়েন্সি গেট টেবল এখানে লেখা আছে ফ্রিকোয়েন্সি টেবল। যেমন আমাদের যেটা বললাম যে আমাদের এখানে একটা एग्जांपल দেওয়া আছে যে কতগুলা কার বিক্রি হয়েছে লোকেশন ওয়াইজ। সো লোকেশন গুলশান, বনানী, ধানমন্ডি, ফার্মগেট, দিস আর লোকেশন, এন্ড কোন লোকেশনে কতগুলা কার বিক্রি হয়েছে সেটাই টেবিল আকারে লেখাই হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবল। সো গুলশানে 52, বনানীতে 40, ধানমন্ডিতে 45, দেন ফার্মগেটে 43। সিমিলার ওয়ে আমরা বললাম আমাদের একটা ভেরিয়েবল হলো জেন্ডার। আমাদের ক্লাসে এখন 43 স্টুডেন্টস প্রেজেন্ট আছে। তো আমরা যদি তাদেরকে মানে টেবিলে তৈরি করি ফ্রিকোয়েন্সি টেবল, সো জেন্ডার একটা আমাদের ভেরিয়েবল যার দুইটা ক্যাটাগরি, একটা হলো মেল ফিমেল। সো মেল স্টুডেন্ট আমরা বললাম 30 স্টুডেন্টস এন্ড ফিমেল স্টুডেন্ট বললাম 13 স্টুডেন্টস। সো দিস ইজ আ ফ্রিকোয়েন্সি টেবল। ঠিক আছে? জি স্যার। यस স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার।
ঠিক আছে, মিউট করেন। দেন হচ্ছে আমরা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এখন আমরা শিখবো কিভাবে তৈরি করতে হয়। তবে তার আগে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটু আইডিয়া নেই। যেমন আমি নিচে একটা টেবিল দেখাচ্ছি, যেটা আপনারা আগেও দেখে থাকতে পারেন। এই যে দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এই টেবিলের মতো টেবিল আপনারা কখনো আগে দেখেছেন কিনা? না স্যার, দেখে নেই স্যার। দেওয়া আছে কোনো জি স্যার। কেউ দেখেন? স্যার দেখে নাই। দেখছি স্যার। এরকম টেবিল কেউ দেখেন না? যাই হোক, তাহলে ভালো কথা, না দেখলে তো কিছু করার নাই। আমরা এখন দেখাবো, প্লাস শেখাবো। তো ধরো যে এখানে দেওয়া আছে কোন একটা প্রোডাক্টের সেলিং প্রাইস 1000 এ দেওয়া আছে, এবং সেই প্রোডাক্ট কতগুলো করে বিক্রি হয়েছে তার সংখ্যা দেওয়া আছে। তো সেলিং প্রাইস হচ্ছে 15 থেকে 18,000, এরকম 8টা জিনিস বিক্রি হয়েছে। আর 18 থেকে 21 এরকম 23 প্রোডাক্ট বিক্রি হয়েছে বা আইটেম বিক্রি হয়েছে। এরকম আর কি বিভিন্ন প্রাইস দেওয়া আছে, এবং প্রতি প্রাইসে কত টাকা করে প্রোডাক্ট বিক্রি হয় সেটা দেওয়া আছে। তো এরকম আমরা একটা টেবিল তৈরি করব। আমাদের প্রোডাক্ট হতে পারে বা স্যালারি হতে পারে, বা আমরা এমপ্লয়ি হতে, তার উপর বেস করে। এই টেবিলটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেটা আমরা একটু পরেই শিখবো কিভাবে তৈরি করতে হয়। তো তার আগে এখান থেকে কিছু টার্ম আমি শেখাই যে কোনটার কি নাম। হ্যাঁ, আমাদের প্রথম যে কলামটা সেলিং প্রাইস, এটাকে আমরা বলি ক্লাস ইন্টারভাল। ওকে, এখানে সেলিং প্রাইস দেওয়া আছে, সেলিং প্রাইসে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে। আর পরের যে কলাম, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলতেছি, অর্থাৎ কতগুলো আইটেম আছে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। ঠিক আছে, তো প্রথমটা হলো ক্লাস ইন্টারভাল। আর পরেরটা তো ফ্রিকোয়েন্সি বলাই আছে, সো ফ্রিকোয়েন্সি। দেন আমাদের প্রতিটা রোগে বলা হবে একটা ক্লাস। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, প্রতিটাই একটা ক্লাস। ঠিক আছে, এগুলো একটা ক্লাস। তো এখানে আমাদের কতগুলো ক্লাস দেওয়া আছে? 1 2 3 4 5 6 7। So there are 7 classes. 7টা ক্লাস। না, এখানে আচ্ছা 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, ভাই আপনার সাউন্ডটা মিউট করেন, শব্দ আসতেছে। রাজু ভাই, রাজু ভাই আপনার সাউন্ড অফ করেন রাজু ভাই। অনেকক্ষণ ধরে অন করে রাখছি ভাই, একটু মিউট করেন। আচ্ছা সরি, হ্যাঁ দুইজন গেস্ট আসছিল, কথা বলতে হলো। সো এই আমাদের প্রতিটা রো হবে একটা ক্লাস। ঠিক আছে, যেমন 15 to 18 দিস ইজ ফার্স্ট ক্লাস, 18 to 21 সেকেন্ড ক্লাস। এভাবে আমাদের টোটাল এখানে ইচ্ছা মতো আমরা 7টা ক্লাস নিয়েছি। ঠিক আছে সবার? জি স্যার। জি স্যার। দেন প্রথম ক্লাসে লোয়ার লিমিট, যেটা ছোট, সেটাকে আমরা প্রতিটা ক্লাসের ছোট ভ্যালুকে বলবো লোয়ার লিমিট। ওকে, সো লোয়ার লিমিট। আশা করি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। হাতের লেখা না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবে না। লোয়ার লিমিট। আর যেটা বড় সেটাকে বলবো আমরা আপার লিমিট। হ্যাঁ, এবার আমরা আপার লিমিট, এবার প্রতিটা ক্লাসের লোয়ার লিমিট আপার লিমিট আমাদের আছে। আমাদের বের করতে হবে আমাদের অন দ্য বেসিস অফ ডাটা সেট। এবং এই যে মাঝখানে যে ডিফারেন্স, সেটাকে আমরা ক্লাস ইন্টারভাল বলি। যেমন 18 to 15, so this is called ক্লাস ইন্টারভাল 3। এবার প্রতিটা ক্লাসে আপাতত ক্লাস ইন্টারভাল 3 আছে।
তো এইগুলো আমাদের টার্ম, এই টার্মগুলো আমাদের যখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করব তখন লাগবে। তো প্রথমে আমি একটা হিন্টস দিয়ে রাখলাম এবং এখন আমরা ডাটা থেকে এই জিনিসগুলো তৈরি করব। ঠিক আছে সবার? জি স্যার। জি স্যার। Yes, sir. সো এখানে আমি যেটা বলতেছি, আমরা ইচ্ছা মতো যেমন এখানে 7টা ক্লাস নিয়েছি, বাট ক্লাস কতগুলো হবে সেটা আমাদের ফর্মুলা অনুযায়ী বের করতে হবে, সেটা আমরা একটু করে দেখবো। তারপরে আমাদের ক্লাস ইন্টারভাল এখানে যেমন ইচ্ছা মতো আমাদের কত 3 করে নেওয়া আছে, 3 নেওয়া আছে, সেটা আমাদের ফর্মুলা অনুযায়ী আসবে। তারপর প্রথম ক্লাসের লোয়ার লিমিট এখানে 15, সো আমরা 15 হবে নাকি 10 হবে নাকি 50 হবে নাকি 500 হবে সেটাও ডিপেন্ড করতেছে আমাদের ডাটার উপর। তাই এগুলোই আমাদের স্টেপ হবে, এই অনুযায়ী আমরা এই টেবিলটা এখন তৈরি করব। ঠিক আছে? সো টেবিল তৈরি করার জন্য আমাদের নরমালি 5টা স্টেপ আছে, যেগুলা আমি আপনাদের এখানে লিখে দিয়েছি, সো আপনারা দেখে মানে মনে রাখতে পারবেন। সো 1 নাম্বার হলো যে ডিসাইড দ্য নাম্বার অফ ক্লাস, অর্থাৎ ক্লাস কতগুলো হবে সেটার ফর্মুলা হচ্ছে k = 1 + 3.322 log n। হ্যাঁ, log n মানে হচ্ছে n মানে হচ্ছে টোটাল অবজারভেশন, ডাটাতে যতগুলো ডাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের n এর মান। সো এটা ফর্মুলা আপনাদের মনে রাখতে হবে। একটু আগে আমরা 7টা ক্লাস দেখেছিলাম, বাট সেখানে ইচ্ছা মতো আমরা নিয়েছি। এখন 7টা হবে নাকি 10টা হবে ক্লাস, সেটা আমরা এই ফর্মুলা অনুযায়ী ডিসাইড করব। দেন ডিটারমাইন দ্য ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল আমাদের কত হবে সেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করব, যে i > h - l / k. So here a is equal to highest value of the data set and l is the lowest value of the data set and k is the number of class. ঠিক আছে? এখানে আমরা 3 একটু আগে দেখেছিলাম, 3 ইন্টারভাল ছিল, তো সেটাও এই h, l এবং k এর মাধ্যমে আমরা নির্ণয় করব। দেন সেট ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট, যেমন আমরা একটু আগে দেখলাম লোয়ার লিমিট ছিল 15, সেটা কি 15 হবে নাকি অন্য কিছু হবে সেটা আমরা ডাটার উপর বেস করে সেট করব। দেন লাস্ট 4th ওয়ান হচ্ছে টালি মার্কস, তো টালি মার্কস আমরা করব। এন্ড লাস্টলি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, আমরা যে পরে কলামটা দেখলাম ফ্রিকোয়েন্সি কলাম, সেই কলামটাও আমরা কনস্ট্রাক্ট করব। ওকে, সো আমি একটা ডাটা নিচ্ছি ইচ্ছা মতো, নেওয়ার পর আমি সেখান থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করতেছি। ওকে, সো ফর এক্সাম্পল আমি একটা সোর্স ডাটা নিচ্ছি, এই ডাটাটা নিচ্ছি, হ্যাঁ, এই ডাটা থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করব। So for example, this is a given data set. Yes, for example, this is the question from the given data set. You have to construct a frequency. Yes, distribution. So at first you have to say what is the n. So এখানে আমাদের n কত? Here n equal to, so n means total observation, so you have to count. So 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20. So n equal to 20. So বুঝা গেল n এর মান কত কিভাবে পেলাম? হ্যাঁ ওকে, দেন আমাদের দেখতে হবে h or and l. So h equal to highest value. So highest value কত? 98 maybe. So 98. 98, sir. So h equal to, sorry, h equal to 98. Then l is means lowest value. So lowest 51 value is 51. 51. তো বুঝা গেল n, h and l সবার। দেন এখন আমাদের স্টেপ নাম্বার 1 কি ছিল? স্টেপ নাম্বার 1 হচ্ছে নাম্বার অফ ক্লাস, তাই না? So our formula is number of class equal to this. So আপনারা মনে মনে চিন্তা করেন স্টেপ নাম্বার 1, so number of class. So k equal to 1 plus 3.322 log n. হ্যাঁ বলেন।
মনে হয় স্যার 47 হতে পারে 47 47 আছে নাকি? না নাম্বার অফ ক্লাস 47 থাকলে 47, বাট আমার মনে হয় 47 নাই। স্যার হাইয়েস্ট 98 আর লোয়েস্ট হচ্ছে 51। সেটাই আমরা লিখছি। সো জি এখন স্যার। আমরা ক্লাস কতগুলো হবে সেটা বের করতেছি। সো ফর্মুলা ইজ 1 + 3.2322 log n। সো এখন আমরা n এর মান বসাই দিব। ওকে, সো 1 + 3.322 log n এর মান হলো 20। তো দেন ক্যালকুলেটর যদি থাকে আপনাদের সাথে বের করে দেখেন কত হয়। আছে তো আপনাদের সাথে ক্যালকুলেটর? না থাকলে তো আর কিছু করার নাই, মার্কস তো এরকমই পাবেন। সো দা ভ্যালু ইজ 5.322। দেখেছেন, পেয়েছেন সবাই? যাদের কাছে প্র্যাকটিস করার সুযোগ আছে। বাট আমাদের নাম্বার অফ ক্লাস কখনোই ইন্টিজার মানে ফ্র্যাকশন হবে না, সব সময় ইন্টিজার হবে। যেহেতু আমাদের ইন্টিজার হবে, সো আমরা কি করব, নেক্সট পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নিব। তাহলে আমাদের নেক্সট পূর্ণ সংখ্যাটা কত? নেক্সট পূর্ণ সংখ্যাটা হচ্ছে 6। আমরা অ্যাপ্রক্সিমেট সাইন দিয়ে নিব। সো দিস ইজ 6। সো আমরা কে পেলাম কতগুলা? 6। আমাদের ক্লাস কতগুলো হবে? 6টা। 6টা হবে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ক্লাস ইন্টারভাল। সো ক্লাস ইন্টারভালের ফর্মুলা হলো এটা আমাদের। কিভাবে পেলেন স্যার? হ্যাঁ বলেন স্যার 6 কিভাবে পেলেন? সোহেল ভাই, ওই ফ্যানটা বন্ধ করেন তো। হ্যাঁ ওটা বন্ধ করেন। হ্যাঁ 6 আমরা কিভাবে পেয়েছেন আপনি? জি স্যার। জি স্যার। আমরা বললাম যে আমাদের নাম্বার অফ ক্লাস কখনোই দশমিক হবে না, কারণ একটা ক্লাস, দুইটা ক্লাস বা 5টা ক্লাস, 7টা ক্লাস, 10টা ক্লাস আমরা বলতে পারি, কিন্তু 5.5টা ক্লাস কি বলতে পারবো? না স্যার। না স্যার। এই জন্য আমরা কি করব, নেক্সট যে পূর্ণ সংখ্যা আছে সেটা নিব। বাট আমরা 5ও নিতে পারতাম, বাট আমরা স্ট্যাটিস্টিক্স একটু এক বেশি ধরে নিব। নিতে হবে। হ্যাঁ, সো আমরা পরে যে পূর্ণ সংখ্যা সেটা নিলাম, সেটা হচ্ছে 6। ওকে, জি স্যার। দেন হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভালস। আমাদের ফর্মুলা হচ্ছে i more than equal to h minus l divided by k। সেটা যদি আমরা এখন যাই, কারণ আমি কলম দিয়ে লিখি। সো i more than equal to h means 98, l means 51, and k means 6. ওকে, সো দেন হচ্ছে আমাদের কত হবে i এর মান? সো i more than equal to 7.833। সেখানে বলছে i এর মান সমান হতে পারবে অথবা বড় হতে পারবে। সো আমরা সমানও নিতে পারি, বাট আমরা আমাদের কাউন্ট করার সুবিধার্থে আমরা ইন্টিজার নাম্বার নিচ্ছি বা পূর্ণ সংখ্যা নিচ্ছি। তো সেটা আমরা 8। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাইন। সো অ্যাপ্রক্সিমেট 8। বুঝা গেল সবার? স্যার স্যার দেখা যাচ্ছে না স্ক্রিনে দেখা যাচ্ছে না? তার নিচের অংশটা দেখা যাচ্ছে না, নিচে যে নিচের অংশটা আমরা ডান পাশে লিখতেছি। 8 তো যাই আমরা পরের লাইন লিখতেছি। সো i approximately equal to 8। হ্যাঁ দেখবেন সাথে আবার শুনবেন, তাহলেও মনে হবে। ওকে, সো i পেলাম কত আমরা? 8। সো নাম্বার অফ ক্লাস পেলাম আমরা 6টা ক্লাস, এবং ক্লাস ইন্টারভাল অর্থাৎ মাঝখানে ডিফারেন্স হবে 6। সো আমাদের ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ ওকে, সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। তো দেন আমাদের স্টেপ নাম্বার 3 ছিল সেট ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিটস। হ্যাঁ, সো আমরা এখন 3 নাম্বার স্টেপ করতেছি, অর্থাৎ আমাদের ক্লাসের লিমিট সেট করতে হবে।
উপরেই নেই, যদি নিচে চলে যায়। সেটা হলো আমাদের ক্লাস ইন্টারভাল। ওকে, এখন আমরা কোথা থেকে শুরু করব? তো আমরা আপনাদের ইচ্ছা মতো শুরু করতে পারবেন, যেহেতু আমাদের লোয়েস্ট ভ্যালু কত 51। হ্যাঁ, আর এখানে যেটা আমরা টেবিলের মধ্যে লিখি সেটা কিন্তু লোয়ার লিমিট, দুইটা সমান হতেও পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। লোয়েস্ট ভ্যালু মানে ডাটার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা লোয়েস্ট ভ্যালু, আর টেবিলের মধ্যে যেটা ছোট সেটা আবার লোয়ার লিমিট। তো দুইটা কখনো সমান হতে পারে নাও হতে পারে। যদি কিছু বলা না থাকে তাহলে আপনার লোয়েস্ট ভ্যালু থেকে শুরু করতে পারেন, আর যদি ফিক্স করে দেয় যে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম 50, তাহলে তখন আপনাকে 50 থেকে শুরু করতে হবে। ধরে নিলাম আপাতত আমাদের কিছুই বলা নাই, তো আমরা 51 থেকেই শুরু করতেছি। হ্যাঁ, জি সো স্যার। 51 থেকে আমরা যদি 8 ডিফারেন্স নেই তাহলে হয় 59। হ্যাঁ, দেন আবার 59 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে হবে 67। আবার 67 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে হবে 75। এইভাবেও নিতে পারেন আপনারা, আবার আরেক রকম নিয়ম আছে সেভাবেও নিতে পারেন। যেমন কেউ বলতে পারেন স্যার আমরা এইভাবে নিতে পারি 51 থেকে স্যার 58, 59 থেকে 66 and 67 থেকে 74। হ্যাঁ, এইভাবেও আপনারা নিতে পারেন। দুইভাবে নেওয়া সম্ভব, যার যেভাবে ভালো লাগে সেভাবে নিতে পারবেন। দুইটারই সুবিধা অসুবিধা আছে। স্যার তো একটা আমরা কোশ্চেন স্যার। যেভাবে নিয়েছি সেভাবে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। স্যার একটা কোশ্চেন স্যার, ইনক্লুসিভ মেথড কোনটা স্যার, এক্সক্লুসিভ মেথড কোনটা স্যার? ইনক্লুসিভ হলো প্রথম যেটা আমি বাইরে লিখছি এটা হলো ইনক্লুসিভ। হ্যাঁ, জি স্যার। আর যেটা আমি ঘরের মধ্যে লিখছি সেটা হচ্ছে এক্সক্লুসিভ। ইনক্লুসিভ মানে হচ্ছে সবাইকে ইনক্লুড করবে, অর্থাৎ 58 আসলে আমরা প্রথম ঘরে ইনক্লুড করবে, 59 আসলে সেকেন্ড ঘরে ইনক্লুড করবে। আর এক্সক্লুসিভ মানে হচ্ছে যেটা এক্সক্লুড মানে বের করে দিবে। যেমন আমি যে ঘরের মধ্যে যেটা লিখেছি, এখানে যদি 59 আসে তাহলে 59 কিন্তু প্রথম ঘরে বসতে পারবে না, সে চলে যাবে সেকেন্ড ঘরে। এক্সক্লুড মানে তাকে বের করে দেওয়া আর কি। বাট এখানে 58.99 পর্যন্ত যারা আসবে সবাই ওখানে থাকবে, বাট 59 আসলে সে পরের ঘরে চলে যাবে। ওকে, জি স্যার। তো আমরা সেকেন্ডটা নিয়েই করব, এক্সক্লুসিভ মেথড, যেখানে 58.99 পর্যন্ত সবাই থাকতে পারবে, কিন্তু 59 পরেরটাতে চলে যাবে। এটা সুবিধা জি এটাই স্যার। যে এখানে ফ্র্যাকশন আসলেও আমরা নিতে পারবো, ইন্টিজার আসলেও নিতে পারবো। কিন্তু আমি যেটা বাইরে লিখেছি সেখানে কিন্তু ফ্র্যাকশন আসলে আমরা লিখতে পারবো না। ফর জি এক্সাম্পল স্যার। যদি আসে 58.6, তাহলে আমরা কোন ঘরে লিখবো? 58 এর মধ্যে লিখতে পারতেছি না, 59 এর মধ্যে লিখতে পারতেছি না। এই জন্যই আমি যেটা লিখেছি সেটাই বেশি প্রিফারেবল। এছাড়া আর একটা সুবিধা আছে যে আমরা যখন হিস্টোগ্রাম নামে গ্রাফটা ড্র করব তখন এই পরেরটা দিয়ে করলে সুবিধা আছে। সো আপনারা চাইলে যে কোনোটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। জি স্যার। সেইভাবে আমরা তাহলে 51 থেকে 59, 59 to 67, 67 to 75, দেন 75 এর সাথে 8 যোগ করলে হচ্ছে 83, then 83 plus 8, so 91, so 91 plus 8, so 99. Okay, so this is our step number 3, set individual class limit. তো এখানে দেখেন আমাদের ক্লাস কিন্তু 6টা হয়েছে, 1 2 3 4 5 6, তো 6টা ক্লাস পেলাম এবং ক্লাস ইন্টারভাল ছিল আমাদের 8, সেটাও কিন্তু ফিল আপ হয়েছে। সো আমাদের 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার স্টেপ তিনটার সাথে কিন্তু ইন্টার রিলেটেড, সবগুলাই কিন্তু ফিল আপ হয়েছে। এখন লিখলেন এখানে ক্লাস 6টা আর ক্লাস নিলেন 10টা 15টা বা 20টা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস ইন্টারভাল আমরা পেয়েছি 8, সো আমাদের ডিউ ইন্টারভাল কিন্তু 8 করেই আছে। কেউ যদি 10 নেন ইচ্ছা মতো 15 রান, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে সবার? জি স্যার। জি স্যার। ওকে, সো এখন আমাদের স্টেপ নাম্বার 4 ছিল টালি ম্যাক্স। সো এখন আমরা এখানে টালি ম্যাক্স করব। সরি, ওকে, সো টালি ম্যাক্স। সো এখন দেখেন আমাদের প্রথম ভ্যালু কত 65, রাইট?
তো 65 কোন ঘরে বসবে? সেকেন্ড করে স্যার স্যার 59 to Second one 67 আমরা tally দিলাম। This straight line is called tally. Okay, this straight line is called tally. So first tally. Then similarly 98. So 98 is একদম last 91 class এর 6 classes so on. Then 55. So 55 as the first class. Then 62. So 62 here. সেকেন্ড Then 79 fourth class. Then আছে 59. যে 59 এর সাথে আমরা কোথায় বসাবো? 59 ফার্স্ট ক্লাসে নাকি সেকেন্ড ক্লাসে? ফার্স্ট ক্লাস হ্যাঁ, সেকেন্ড ক্লাসে। তাহলে Second সেকেন্ড ক্লাস class হবে স্যার। আপনি তো এক্স ক্লাস সেকেন্ড। করতেছেন তো মনে রাখতে বারবার বলতেছি, যদি কোনো ক্লাসের আপার লিমিট আর লোয়ার লিমিট সেম থাকে তাহলে ওই ভ্যালু আসলে আমরা সেকেন্ড ক্লাসে বা লোয়ার লিমিট যেটা সেটাতে বসাবো। সো 59 আমাদের সেকেন্ড ক্লাসে বসলো। সেকেন্ড ক্লাস ঠিক আছে, আবার 59। ওকে, দেন আছে 51, সো ফার্স্ট ক্লাস। দেন হচ্ছে 90 হচ্ছে ফিফথ ক্লাস। ফিফথ ক্লাস 72 হচ্ছে আমাদের থার্ড ক্লাস। 56 ফার্স্ট ক্লাস। 70, সো 70 হচ্ছে থার্ড ক্লাস। এভাবে 62 সেকেন্ড ক্লাস। 66 এন্ড ফার্স্ট ক্লাস। তো যখনই ফার্স্ট নাম্বার ভ্যালুটা আসবে তখনই আমরা একটা ক্রস দিয়ে বান্ডেল বানাবো। সো ক্রসটা আপনি ডান পাশ থেকে বামে দিতে পারেন বা বাম পাশ থেকে ডানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বাম থেকে ডানে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বুঝা গেল 5 নাম্বারটা আসলে কিন্তু আমরা এভাবে বান্ডিল তৈরি করব। ওকে স্যার। then next below say 80, so 80 in the fourth class. Then 94 sixth class. 79 fourth class. 63, so 5 নাম্বার যখন আসবে তখন আমরা একটা গ্যাপ দিয়ে আবার প্রথম থেকে সিঙ্গেল দাগ দিব। then 73, থার্ড ক্লাস। then 71 and 85. So this is our step number 4, tally max. So আমরা tally max করলাম। সবার ঠিক আছে tally max পর্যন্ত? জি স্যার। জি স্যার। ওকে, দেন তাহলে আমরা চলে যাচ্ছি পরের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, সেখানে আমরা ফ্রিকোয়েন্সি লিখবো। So this column is frequency. হ্যাঁ, সো আমরা শুধু এখন কাউন্ট করব, কাউন্ট করে করে বসাবো। সো tally max ফার্স্ট ক্লাস frequency is 3, then 6, then 4, then 3 and 2, and lastly 2. So this table is called frequency distribution. Frequency distribution. তাহলে বোঝা গেল কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করব from a given data set. জি স্যার। ঠিক আছে সবার? জি স্যার। দেন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তো দেখা গেল আপনাদের ডাটা দেওয়া থাকলো, সেখান থেকে আপনাদের এই টেবিলটা তৈরি করতে হবে। কি দেখা যাচ্ছে না? লেখাগুলো দেখা যাচ্ছে না, একটু স্ক্রল করতে হবে। আচ্ছা, উনি কি বলে আপনি শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না। দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে না এমন জায়গায় তো আমরা কিছু লিখি নাই। আপনি স্ক্রিনটা হারিয়ে ফেলছেন কিনা? স্যার উনি বলছে স্ক্রিনটা একটু স্ক্রল করার জন্য, মানে ওই ওয়ার্ড ফাইলটা নিচের টুকু এটা তো দেখা নিজেই যাচ্ছে বড় না। করা যায়। তো যাই হোক, আপনারা কি বলতেছেন বড় ছোট আমাদের তো করা দরকার হচ্ছে বলে মনে হয় না।
আমার মনে হয় আমি যতটুকু লিখছি সেটা দেখা যাচ্ছে সবারই। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। Clear দেখা যাচ্ছে। ওকে, সো আমরা আশা করি বুঝতে পারলাম কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করতে, রাইট? সেটা হলো আমাদের ট্যাবলের দুইটা নাম্বার ছিল, প্রথমে ছিল ফ্রিকোয়েন্সি ট্যাবল, দেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন আমরা আছি বিভিন্ন ধরনের গ্রাফের মধ্যে। সো এটা আমি মুছে দিচ্ছি এখন, লাগবে বলে মনে হয় না। স্যার একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার বলতেছে এখানে নাম্বার অফ ক্লাস কে সমস্ত ইজিক্যাল টু, স্যার এটা আমরা কোথা থেকে পাইলাম? জোরে বলেন। স্যার নাম্বার অফ ক্লাস এখানে যে হ্যাঁ, কে সব সমান যে ইজিক্যাল টু তারপরে যে ওইটা সংখ্যাটা আসলো সেটা আমরা কোথা থেকে পাইলাম? সেটা তো আমরা ফর্মুলায় বসাইলাম। এই যে আমাদের ফর্মুলায় বসাইলাম 1 + 3.322 log n, n এর মান 20 ছিল, যোগ বিয়োগ করে পেয়েছিলাম আমরা 5.322। সেটাকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে 6 নিয়েছি। ওকে স্যার। ঠিক আছে? আর কোনো কথা বলতেছেন না? বাদ। ঠিক স্যার স্যার ঠিক আছে বুঝতে পারছি স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আচ্ছা, হার না তো বলবেন। যাই হোক, দেন হচ্ছে এখন আমাদের স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ। তো আমাদের গ্রাফ হচ্ছে বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আমরা পড়বো। সো প্রথমে হচ্ছে বার চার্ট। তো বার চার্ট এবং পাই চার্ট এই দুইটা হচ্ছে ফর কোয়ালিটেটিভ ডাটা সেট, হ্যাঁ, আর বাকি যে তিনটা সেগুলো হচ্ছে ফর কোয়ান্টিটেটিভ ডাটা সেট। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ডাটা সেট। সো আমরা ফর এক্সাম্পল এই যে আমাদের কোয়ালিটেটিভ ডাটা দেওয়া আছে ফ্রিকোয়েন্সি ট্যাবল, সেখান থেকে আমরা বার চার্ট ড্র করতে পারি। এখানে ডেফিনেশন দেওয়া আছে বার চার্টের। বার চার্ট ইজ এ গ্রাফ দ্যাট শোস কোয়ালিটেটিভ ক্লাসেস অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস and the class frequency on the vertical axis. তো আমাদের এখানে যেমন আমরা এই ডাটার এখন বার চার্ট ড্র করতে পারি। বার চার্ট ড্র করা খুবই সহজ। হ্যাঁ, আমি এইখানেই ড্র করতেছি। সো একদম এক্স অ্যাক্সিসে হবে ক্লাস আর ওয়াই অ্যাক্সিসে হবে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এদিকে হলো আমাদের লোকেশন। ভেরিয়েবলের নাম কি? লোকেশন। ওকে, সো প্রথমে হলো গুলশান। আপনারা চাইলে যে কোনো টাকা সামনে পিছনে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে গুলশানের জন্য আমি জি লিখলাম। ওকে, হচ্ছে বনানী, বনানীর জন্য আমি বি লিখলাম। ধানমন্ডির জন্য আমি ডি লিখলাম এন্ড লাস্টলি ফার্মগেটের জন্য আমি এফ লিখলাম। আর এইদিকে হলো আমার নাম্বার অফ কার্স, সেটা আমরা ফ্রিকোয়েন্সি লিখতে পারি। সংখ্যা ঠিক লিখলাম। হ্যাঁ, এখানে আমাদের 40 থেকে 52। তো এখানে আমি একটা দাগ দিয়ে নেই। ঠিক আছে, এটা হলো 0। 40 দেখালো 2 2 করে নিতে পারি আমরা। 42, 44, 46, 48, 50, 52। আপনাদের খাতা যদি বড়, আপনারা বড় করে লিখতে পারবেন। তো 40 আমি জায়গা নাই, এই জন্য গ্যাপ দিয়ে লিখতেছি। 44, এটা হলো আমাদের 46 না 48, এটা হলো আমাদের 52। আপনারা মাঝখানে এগুলো লিখে নেবেন যেহেতু আপনাদের খাতার সাইজ বড়। সো এখন দেখেন ফর গুলশান আমাদের ফ্রিকোয়েন্সি অর নাম্বার অফ কার্স ইজ 52। এটা হলো 52। সো আমরা গুলশান থেকে 52 বরাবর প্রথমে একটা দাগ দিয়ে দিব বা পয়েন্ট দিয়ে দিব। তারপরে বার ড্র করব। বার মানে হচ্ছে আয়তক্ষেত্র। হ্যাঁ, so this is the first bar for Gulshan. Then for Bonani this is 40. So 40 বরাবর আমরা আগে দাগ দিয়ে নেব। So 40 এখানে। Then we have to draw a bar. Then also Dhanmondi 45. So Dhanmondi 45 হচ্ছে এটার মাঝামাঝি 46 and 45 এর মাঝামাঝি।
তো ফর এক্সাম্পল এখানে দেন আমরা যোগ করে দিব বা বার ড্র করব। আমার হয়তো লাইন আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, আপনারা স্কেল দিয়ে ড্র করবেন তাহলে লাইন সুন্দর হবে। দেন 43। ওকে, চাইলে আপনারা ডিজাইন করতে পারেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজাইন, কলম আর ভেরিয়েশন থাকলে কলমের ভেরিয়েশন নিয়ে আসতে পারেন। ওকে, সো এরকম মনে করেন আমরা ডিজাইন করতে পারি। সো দিস ইজ কল্ড বার চার্ট। তাহলে বোঝা গেল কিভাবে আমরা বার চার্ট ড্র করতে পারবো। জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম ডাটা দেওয়া থাকলে আপনারা বার চার্ট ইজিলি ড্র করতে পারবেন। নরমালি আমরা কি দেখি যে ক্রিকেট খেলায় দেখবেন প্রথম দিকে ওভার ওয়াইজ দেখাই থাকে, হ্যাঁ, প্রথম ওভারে 5 রান, দ্বিতীয় ওভারে 10 রান। সো নরমালি এটা বার চার্টের মধ্যে ড্র করে থাকে, ঠিক আছে। তাহলে দিস ইজ বার চার্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, নরমালি খুবই সহজ। বার চার্টের মধ্যে আবার ভেরিয়েশন আছে, হ্যাঁ, আমরা সিম্পল বার বললাম, কম্পাউন্ড আছে, আবার কমপ্লেক্স আছে। দেখা গেল যে একবারের মাধ্যমে মেল ফিমেলও কম্পেয়ার করা যেতে পারে, ডিস্ট্রিক্টও কম্পেয়ার করতে পারে না। তো জায়গা আমরা সিম্পলটা শিখলাম। দেন পরেরটা হচ্ছে পাই চার্ট। ওকে, তো পাই চার্টের এখানে সাপোজ এক্সাম্পল এখানে দেওয়া আছে। আমি পাই চার্টের এই দুইটা কলাম আপাতত মুছে দেই। হ্যাঁ, ধরে নেন যে ফর এক্সাম্পল দিস দ্যাট হ্যাজ গিভেন, ঠিক আছে, ডাটা দেওয়া আছে এরকম প্রাইস, অ্যামাউন্ট, এডুকেশন, বোনাস, এক্সপেন্স, এই ডাটা দেওয়া আছে। এই ডাটা থেকে আমাদের পাই চার্ট ড্র করতে হবে। তো পাই চার্ট ড্র করতে গেলে পাই মানে যদি বৃত্ত বা সার্কেল, তো নরমালি কাটা কম্পাস দরকার হয় এবং অবশ্যই 100% জিনিসটা লাগবে, তাছাড়া হবে না। এই জন্য টোটাল জিনিসটা লাগবে। তো এখানে যেটা দেওয়া ছিল পার্সেন্টেজ দেওয়া ছিল, তো পার্সেন্টেজ দিয়ে নরমালি আসলে আমরা হাতে কলমে করতে পারবো না, বাট সফটওয়্যারে করতে পারবো। তো হাতে কলমে করতে গেলে আমাদের অ্যাঙ্গেল দরকার হবে, যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম কিভাবে কোন ড্র করতে হয়, সের মাধ্যমে করতে পারবো। তো এখানে পার্সেন্টেজটা দরকার নাই। অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমরা জানি একটা বৃত্ত তার কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি কোণ ধারণ করে। এই জন্য টোটাল অ্যাঙ্গেল হচ্ছে ফর সার্কেল ইজ 360 ডিগ্রি। হ্যাঁ, তো আমরা কিভাবে প্রতিটা অ্যামাউন্টের অ্যাঙ্গেল বের করতে পারবো, যেমন প্রাইসের অ্যামাউন্ট হলো এত, টোটাল হচ্ছে এত। সো এভাবে আমরা কি অ্যামাউন্টকে টোটাল দিয়ে ভাগ করে 360 দিয়ে গুণ করলে আমরা অ্যাঙ্গেল পেয়ে যাব। এখানে আমি প্রথমটা করে দেখাইছি, 1460 ডিভাইড বাই 2436.6 ইনটু 360। সো এটা হচ্ছে 216 ডিগ্রি। দেন হচ্ছে যে ফর এডুকেশন দিস ইজ 104 ডিগ্রি, দেন 22 ডিগ্রি এন্ড দেন 18 ডিগ্রি। ঠিক আছে, কিভাবে আমরা অ্যাঙ্গেল পাবো বুঝতে পেরেছেন? জি স্যার। সেখানে অ্যাঙ্গেল পাওয়ার পর আমরা কিভাবে ড্র করব পাই চার্ট। তো প্রথমে আগেই তো বৃত্তটা ড্র করে নেবেন কাটা কম্পাসের মাধ্যমে, তারপরে চাঁদা নিতে হবে। চাঁদা ছাড়া ড্র করা সম্ভব না। যে কোনো আপনারা প্রথমে একটা বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো এক সাইডে একটা দাগ দিয়ে নেবেন। এখন নরমালি সবচেয়ে ছোট কোণটা নিয়ে করলে সুবিধা হবে, কারণ এগুলা যে কোনো সাইডে হলে কোনো সমস্যা নেই। প্রাইস আগে বা এডুকেশন পরে বা এক্সপেন্স আগে, কোনো সমস্যা নেই। প্রথম দেখেন কত হচ্ছে 18 ডিগ্রি। ওকে, সবচেয়ে ছোট কোণ হচ্ছে 18 ডিগ্রি। সো আমরা 18 ডিগ্রি নিয়ে কাজ করতে পারি।
ওকে, সো আমরা কি করবো প্রথমে? দেখেন চাঁদার এইখানে 0 ডিগ্রি এবং এইদিকে 0 ডিগ্রি যে দুইটা দাগ আছে সেই দুটো দাগ এখানে বসাই দিব। হ্যাঁ, তারপরে দেখবেন চাঁদায় 5, 10, 15, 20, 25, 30 এভাবে দাগ টানা আছে। তো আমরা এভাবে প্রথমে 5, 10, 15 তারপরে আবার এক এক করে দাগ টানা আছে যেখানে 20 পর্যন্ত। সো আমরা 5, 10, 15, দেন 16, 17, 18 ফর এক্সাম্পল এই পর্যন্ত একটা ফোঁটা দিবেন। দেন মনে করেন এটা হলো 18 ডিগ্রি। সো আমরা এখানে যোগ করে দেব। সেটা হলো আমাদের এক্সপেন্স। এখানে জায়গা আটতেছে না, আমি লিখতে পারতেছি না। তো দিস ইজ এক্সপেন্স। হ্যাঁ, তাহলে বুঝা গেল কিভাবে আমরা 18 ডিগ্রি কোনটা নিলাম। স্যার আরেকটু স্যার। জি স্যার। হ্যাঁ, আবার দেখছি আমি বড় নিয়ে দেখতে সুবিধা হবে। তো প্রথমে চাঁদার এইখানে 0 ডিগ্রিটা বসাবেন, আবার এইখানে 0 ডিগ্রি, দুইটা পয়েন্ট যেহেতু আছে দুইটা পয়েন্টে চাঁদা তো এরকম দেখতে, তাই না? তো এই যে 0 ডিগ্রি এখানে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, এই দুইটা তুইলা এইখানে এই পয়েন্টে এবং এই পয়েন্টে বসাবেন। তারপরে দেখবেন 5, 10, 15, 20 এভাবে আছে। সো আমরা এভাবে 5, 10, 15, 20 বসাতে বসাতে মানে এটা হলো 18 ডিগ্রি। হ্যাঁ, এখানে একটা ফোঁটা দেখলেন বাইরে, তারপরে এই দুই পয়েন্ট যোগ করে দিলেন। তাহলে এটা পেয়ে গেলাম আমরা ফর এক্সপেন্স। প্রথমটা যে সেটা আমরা এক্সপেন্স পেয়ে গেলাম। ঠিক আছে, জায়গা নেই, শুধু লিখলাম। দেন তারপরে কত? আবার 22 ডিগ্রি, তাই না? সো আবার চাঁদার এখানে 0 ডিগ্রি বসাবেন, এবার কিন্তু এই জায়গায় আবার 0 ডিগ্রি বসাবেন। দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, তারপরে হচ্ছে যে এখন আবার 5, 10, 15, 20, 22, রাইট? সো ফর এক্সাম্পল এখানে, সো দেন এই দুটা আবার যোগ করে দিবেন। তাহলে এটা হলো আমাদের কি বোনাস। সো বি লিখলাম আমরা, আপনারা তো জায়গা বড় সব লিখতে পারবেন। দেন এভাবে এডুকেশন কত? 104 ডিগ্রি। সো এভাবেই আবার এখানে চাঁদা 0 ডিগ্রি, এখানে চাঁদা 0 ডিগ্রি। সো 5, 10, 15, 20 এভাবে 100, 104 ফর এক্সাম্পল এখানে। দেন দুইটা যোগ করে দিবেন। তাহলে এটা হলো আমাদের কি এডুকেশন। সো এডুকেশন। দেন লাস্টলি হচ্ছে আমাদের কত? যেটা বাকি থাকলো সেটাই 216 ডিগ্রি, সেটা হচ্ছে কত? প্রাইস। সো আমরা এটার প্রাইস। তাহলে এখন আমরা ডিজাইন করতে পারি। So this is pie chart. দেখেন পাই চার্ট বুঝতে পেরেছেন সবাই? স্যার কাইন্ডলি আরেকবার বুঝাবেন। আপনি কি প্রথম থেকেই ছিলেন নাকি কেবল জয়েন হয়েছেন সেটা আগে শুনি। জি স্যার। জি স্যার বলতে কি প্রথম থেকেই ছিলেন নাকি কেবল আসছেন? স্যার আমি ক্লাসের শুরু থেকে আছি স্যার। শুধুমাত্র স্যার ছিলাম না স্যার। হ্যাঁ, তো এই জন্য প্রথম থেকেই থাকতে হবে। যাই হোক, আমি আবার বলতেছি, তো প্রথমে আমরা বৃত্তটা ড্র করব কাটা কম্পাসের মাধ্যমে। তারপর আমরা সবচেয়ে ছোট যে অ্যাঙ্গেল সেটা নিয়ে কাজ করব, তাহলে আমাদের সুবিধা হবে বেশি। তো প্রথমে আমরা একদম 0 ডিগ্রি, আমি এখন অন্য কলমে অন্য কালারের কলম নেই। প্রথমে আমরা 0 ডিগ্রি এখানে বসাবো, আবার এই সাইডেও 0 ডিগ্রি বসাবো। তারপরে প্রথম যে 18 ডিগ্রি সেটা আমরা চাঁদা বসানোর পরে 5, 10, 15, 20 যদি 18 পর্যন্ত, তাহলে 5, 10, 15, তারপর 16, 17, 18 করে এই পর্যন্ত আমাদের একটা দাগ দিব। সেটা বাইরেই ফোঁটাটা নরমালি পড়ে, যেহেতু বৃত্ত থেকে চাঁদার সাইজ বড় থাকে। তারপর আমরা এই 2 পয়েন্ট যোগ করে দিলে এখানে হয়ে যাবে, সেটা হবে আমাদের এক্সপেন্স। ঠিক আছে সুলাইমান সাহেব, শুনতে পাচ্ছেন?
আর বৃত্তটার তো কোনো মেজারমেন্ট নেই। বৃত্ত বৃত্তর কি কোনো নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নিতে হবে স্যার? না, বৃত্ত তো বৃত্তই, আপনি 5 হাত আঁকলেও বৃত্ত হবে, 2 হাত আঁকলেও বৃত্ত হবে, আর হাফ হাত আঁকলেও বৃত্তই হবে। মানে আপনি খাতায় কতটুকু আর্ট করতে পারবেন সেটা আপনি জানেন। এমন তো না যে খাতার চেয়ে বড় বৃত্ত তো আর্ট করতে পারবেন না। জি স্যার। তাহলে বোঝা গেল কিভাবে আমরা 18 ডিগ্রি নিলাম। জি স্যার। জি স্যার। তো সিমিলারলি আমরা নামাজ সুলাইমান সাহেবের সাথে শুনি, উনি একটু পর আসবে, আবার ফোন দিয়া বলবে ক্লাস করতে পারবো না, ক্লাসে থাকলে মনোযোগ দিয়ে শিখতে হবে। এরপরে 18 ডিগ্রির পরে আমরা কি করবো, আবার আমাদের 22 ডিগ্রি আছে, তো আবার আমরা এখন এইখানে 0 ডিগ্রি নিব, আবার এই জায়গায় 0 ডিগ্রি নিব, দেন হচ্ছে যে আমরা 22 ডিগ্রি নিব। সো 5 10 12 15 এভাবে 20 দেন 20 ডিগ্রি। সো এটা হলো আমাদের এখানে 22 ডিগ্রি। ওকে, দেন 22 ডিগ্রির সাথে এখন আমাদের যেটা হয়ে গেল দাগ দিয়ে দিব, সেটা হলো আমাদের বোনাস। দেন হচ্ছে পরেরটা হচ্ছে 104 ডিগ্রি। সো আবার এখানে 0 ডিগ্রি এবং এখানে 0 ডিগ্রি। দেন এভাবে আমরা 5 10 করতে করতে গিয়ে 104 ডিগ্রি পর্যন্ত চলে যাব। তো ধরে নিলাম এখানে আমাদের 104 ডিগ্রি, দেন এই দুটো যোগ করে দিব। তাহলে এটা হলো আমাদের এডুকেশন। আর বাকি যেটা থাকলে সেটা পুরোটাই হচ্ছে 216 ডিগ্রি, এন্ড সেটা হচ্ছে প্রাইস। সেটা হচ্ছে আমাদের প্রাইস, এভাবে আমরা লিখবো। ঠিক আছে সুলাইমান সাহেব? হ্যাঁ বলেন, কথা বলেন সুলাইমান সাহেব, আপনার কথা বুঝি নাই, আবার বলেন। স্যার বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে, Thank you, তাহলে sir. আমরা পাই চার্ট বুঝলাম। আর কোনো কোশ্চেন আছে পাই চার্ট সম্পর্কে? স্যার একটু স্যার একটা জিজ্ঞাসা ছিল স্যার। বলেন। এই যে পার্সেন্টেজ অফ সেলস, এটা তাহলে তো পাই চার্টের ভিতরে এটার কোনো কাজ আমার লাগবে না। নাই, বাদ দিলাম তো আমি, দরকার ওইটা নেই। বাদ, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, সো আমরা বার চার্ট এবং পাই চার্ট ড্র করা শিখলাম। দেন আমরা চলে যাচ্ছি হিস্টোগ্রাম। ওকে, সো হিস্টোগ্রাম ড্র করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, একটু আগে কিন্তু আমরা এই টেবিলটা ড্র করে রেখেছিলাম, তাই না? যেহেতু আমাদের টেবিল মুছে গেছে, তো আমরা এই টেবিল নিয়েই এখন বাকি যে 3টা কার্ভ আছে, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন বা কার্ভ, সেটা আমরা ড্র করব ফ্রম দিস ডাটা সেট। অর্থাৎ এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা এখন আমরা তৈরি করতে পারি। সেই তৈরি করা ডিস্ট্রিবিউশন থেকে আমরা এখন এই 3টা গ্রাফ ড্র করব। ঠিক আছে সবার? জি স্যার। জি স্যার। So এখন দেখেন আমাদের from this given frequency distribution we have to draw a frequency histogram. So histogram draw করতে কি লাগবে? Graph in which the classes are marked on the horizontal axis and class fixed on the vertical axis. এখানে আমাদের কি লাগবে? ক্লাস গুলা বা ক্লাস ইন্টারভাল লাগবে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর, এবং ফ্রিকোয়েন্সি লাগবে ভার্টিক্যাল অ্যাক্সিস। হরাইজন্টাল মিন এক্স অ্যাক্সিস এন্ড ভার্টিক্যাল মিনস ওয়াই অ্যাক্সিস। তো সেটা আমরা এখন ড্র করতেছি। রাজু ভাই আপনি একটু মোড করেন ভাই। সামনে লাল কলম নেই। সেদিকে হলো আমাদের, যেহেতু আমাদের এখানে ভেরিয়েবলটার নাম আছে সেলিং প্রাইস, সেটা আমি লিখতে পারি, আপনাদের লিখলাম না। আপনার যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের নাম লিখবেন। এদিকে আমাদের হলো ক্লাস ইন্টারভাল। হ্যাঁ,
এদিকে হলো ক্লাস ইন্টারভাল আর এইদিকে হলো আমাদের ফ্রিকোয়েন্সি, এদিকে হলো ফ্রিকোয়েন্সি। ওকে, সো এখানে নরমালি আমাদের 0 পয়েন্ট। তো এদিকে দেখেন ক্লাস ফ্রিকোয়েন্সি কত থেকে 15 থেকে 36 পর্যন্ত যেতে হবে। সো আমরা একটা গ্যাপ দিয়ে নিলাম, 15 বাদ দিয়ে নেই। So 15, 18, 21, 24, 27, 30, 33 and 36. সো আমরা ক্লাস ইন্টারভাল বসাই ফেললাম। আর এইদিকে হচ্ছে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 23, সো আমাদের আপ টু 23 যেতে হবে। সো আমরা 5 ডিফারেন্ট নিচ্ছে, 5, 10, 15, 20, ফর এক্সাম্পল 25। আপনারা চাইলে 2 করে নিতে পারেন, 1 করে নিতে পারেন, আবার 3-4 করে নিতে পারেন। 5, then হচ্ছে 10, then 15, 20 and 25। তো সবার বোঝা গেল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে আমাদের ডিফারেন্স ক্লাস ইন্টারভালে দেখেন 3 করে যাচ্ছে। তো মাঝখানে দেখেন 0 থেকে 15, এটা কিন্তু অনেক দূর হওয়ার কথা ছিল, বাট এখানে যেহেতু জায়গা কম আমরা কাছে নিয়েছি। তো এখানে মাঝখানে 2টা দাগ দিয়ে নিবেন, এখানে বোঝা যাবে যে এর মাঝখানে যারা আছে 0 থেকে 15 পর্যন্ত যারা আছে সবাই এই দাগের ভিতরে আছে। স্যার আমরা কি এইটাও নিচেরটাও কি স্যার 5 করে হিসাব করব স্যার, তারপরে দাগ দিব? কোনটা নিচের? জি ক্লাস স্যার। ইন্টারভাল? জি স্যার। না, 5 দিবেন কারণ আপনার ক্লাস ইন্টারভাল তো 3 করে গেছে। আচ্ছা স্যার, ওই যে পরের প্রথমে 2টা দিয়েছেন তো স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম যে 15 আগে 2টা দিলে 5, 10 ওইটা হওয়ার কথা নাকি, এই জন্য জিজ্ঞেস করলাম স্যার। না, ওর আগে 2টা দেওয়ার অর্থ হচ্ছে এখানে 0 থেকে 15 পর্যন্ত যত ভ্যালু আছে সবার মধ্যে আছে। এখন যদি আমাদের শুরু হতো 500 থেকে, 500 পরে 510, 520 এভাবে চলতো, তাহলে তো আমাদের 500 পর্যন্ত যেতেই তো খাতা শেষ, তাই না? জি স্যার। জি স্যার। তো এর জন্য আমরা এখানে দিয়ে দিলাম, মানে কি এখান থেকে 0 থেকে 500 পর্যন্ত যত ভ্যালু সবাই এর ভিতরেই আছে। তারপরে 505, 510 এটা দিলাম যে এখানে আছে যে আমাদের 15 থেকে 18 ডিফারেন্স হলো 3, আর এখানে 0 থেকে 15 ডিফারেন্স তো অনেক বড় হওয়ার কথা, আরো একটু দূরে হওয়ার কথা। যেহেতু আমরা ছোট করে নিচ্ছি এই জন্য আমরা মাঝখানে দাগ দেওয়ার অর্থ হচ্ছে ওই মাঝখানে যত ভ্যালু সব এই দাগের মধ্যে ঢুকে পড়েছে। তো এই স্কেলিং সবার বোঝা গেছে? ঠিক আছে, আমরা স্কেল করলাম, এখন হচ্ছে আমরা হিস্টোগ্রাম ড্র করব। সো দেখেন আমাদের ফ্রিকোয়েন্সিটা স্যার 2 থেকে ধরলে কি স্যার কোনো সমস্যা হবে? হ্যাঁ, আবার বলেন। স্যার ফ্রিকোয়েন্সি স্যার 2 থেকে যদি ধরতাম? কোনো সমস্যা নাই, আপনার 2 থেকে নেন, 1 থেকে নেন। আমি তো বললাম 1 করে আপনি 23 পর্যন্ত যেতে হবে। সো আপনি 1, 2 করে নিতে পারেন, 2, 4, 6 করে নিতে পারেন, বাট সমান হতে হবে কিন্তু ইন্টারভাল গুলা। হ্যাঁ, একটা দিবেন 2, একটা দিবেন 4, আবার একটা দিবেন 8, এরকম কিন্তু হবে না। সবগুলা স্কেল সেম হতে হবে। স্যার এখানে করে নিলে 1 করে 23 পর্যন্ত যেতে হবে, নিলে 2, 4, 6 ভাবে যেতে হবে। স্যার এখানে তো স্যার সর্বোচ্চ আছে 23, আমরা তো স্যার নিচে 25, এটা কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, 23 এর মাঝে আছে নাকি? জি স্যার। আছে তো স্কোয়ারের মধ্যে। 20 থেকে 25 এর মধ্যে 23 আছে। হ্যাঁ, আপনি আরো 1-2 ঘর বেশি নিলেও কোনো 30 পর্যন্ত নিলেও সমস্যা নাই। এদিকে আপনি 39 নেন, সমস্যা নাই। বেশি নিলে তো সমস্যা নাই, কিন্তু কম নিলে সমস্যা। মনে করেন যে আপনি দাওয়াত দিচ্ছেন মানুষ 1000 মানুষ, খাবার রান্না করলেন 18 কি বলে 800, তাহলে কি চলবে? বাট 1000 এর জায়গায় যদি আপনি 100 প্যাকেট বেশি রাখেন সেটা ব্যাকআপ দিবে। হয়তো নষ্ট হতে পারে, লাগতে পারে কাজে, বাট নষ্ট অন্তত গেস্টরা আর কি না খেয়ে যাবে না। জি স্যার, বুঝতে পারছি। দেখ আমরা স্কেলিং বুঝলাম, এখন আমরা ড্র করতেছি। তো দেখেন ফর দ্য ফার্স্ট ক্লাস আওয়ার class interval is 15 to 18 and class frequency is 8.
সো 15 to 18 আমরা 8 বরাবর একটা প্রথমে দাগ দিয়ে নেব। সো 8 যেহেতু নাই আমরা 10 এর নিচে নিচ্ছি 8। সো ফর এক্সাম্পল এখানে সেখানে প্রথমে আমরা একটা ফোঁটা দিয়ে নিলাম। ওকে, দেন হচ্ছে আমরা একটা বার ড্র করব বার চার্টের মতো। সো 15 থেকে উপরে দাগটা আনবো, আবার 18 থেকে উপরে দাগটা আনবো, দেন দুইটা দাগই যোগ করে দেব। সো দিস ইজ দ্য ফার্স্ট বার ফর 15 to 18 ক্লাস ইন্টারভাল, যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। বুঝা গেল প্রথমটা? স্যার আরেকবার জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি আবার বলতেছি, যেহেতু আমাদের ক্লাস ইন্টারভাল 15 to 18 ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, সো আমরা প্রথমে 8 বরাবর একটা পয়েন্ট দিয়ে নিব। হ্যাঁ, এটা তো একটু উঁচু নিচু হয়ে যাচ্ছে, বাট আপনাদের যদি সুযোগ থাকে আপনার পরীক্ষার সময় গ্রাফ পেপার নিয়ে আসবেন নিজ দায়িত্বে, তাহলে সুবিধা হবে। তো আপনার খাতায় ড্র করতে পারবেন, স্কেল টেস্কেল থাকবে, সো হয়তো সুন্দর হবে। তো প্রথমে আমরা মাঝ বরাবর একটা ফোঁটা দিয়ে নিব, তারপরে 15 থেকে উপরে তুলবো, 18 থেকে উপরে তুলে দেন দুইটা যোগ করে দেব। সো দিস ইজ দ্য ফার্স্ট বার ফর ক্লাস ইন্টারভাল 15 to 18। ওকে, দেখেন কোশ্চেন থাকলে বলেন। স্যার ওকে। Then similarly for second class 18 to 21 class frequency is 23. So 23 যাবে, আমরা 23 হলো 25 এর একটু নিচে, সো আমরা এখানে ফোঁটা দিয়ে দিলাম। Okay, then we have to draw a straight line up to 23, so then আমরা যোগ করে দিব। সো দুইটা আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, 23 পর্যন্ত আমরা করলাম। ঠিক আছে, সেকেন্ড। দেন থার্ড যেটা আছে আমাদের 21 to 24, সো দিস ইজ 17। সো 17 হলো আমাদের 15 and 20 এর মাঝামাঝি। সো ফর এক্সাম্পল এখানে, ওকে, সো আমরা এইবার আবার দিতে পারি। সেটা আমরা উপরে তুলবো, দেন আমরা যোগ করে দিব। দেন পরের ক্লাসে হচ্ছে আমাদের 24 to 27, সো 18। সো 18 হলো আর একটু উপরে হবে এক ধাপ, সো এটা দেন আমরা অ্যাড করে দেব। ওকে, দেন হচ্ছে 27 to 30, দিস ইজ 8। সো আগের মতো 8 হচ্ছে আমাদের এই বরাবর। সো আমরা এখান থেকে ডার্কটা এনে দেন অ্যাড করে দেব। দেন হচ্ছে 4 হচ্ছে 5 এর নিচে। সো ফর এক্সাম্পল এখানে, সো আমরা দেন হচ্ছে 2 হচ্ছে 4 এর অর্ধেক, সো আমরা করে দেব। সো দিস ইজ আমাদের গ্রাফ, দিস ইজ কল্ড হিস্টোগ্রাম। আমাদের গ্রাফের নাম কি? হিস্টোগ্রাম। সো দেখেন সবার বোঝা গেছে কিনা? ঠিক আছে, সবার হিস্টোগ্রাম। জি স্যার, বুঝে গেছে। বুঝতে পারেন না এমন? ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছেন, ভেরি গুড। তো দেন আমরা যাচ্ছি পরের গ্রাফ, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। সো আমরা এই ডাটা থেকে ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করব। ড্র করতে গেলে আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভের জন্য যেটা দরকার সেটা হচ্ছে মিড ভ্যালু লাগবে আমাদের। সো আমাদের ডেফিনেশন যদি যাই, ফ্রিকোয়েন্সি কার্ভ, a graph in which the classes mid values are marked on the horizontal axis and the class frequency on the vertical axis. তো আমাদের মিড ভ্যালু দরকার হবে। সো আমরা মিড ভ্যালু কিভাবে পাবো সেটা এখন আমরা দেখবো।
ভ্যালু করতে গেলে আমাদের আর কলাম আচ্ছা মিড ভ্যালু করতে গেলে আমাদের আরেকটা কলাম লাগবে। ওকে, সেটা হচ্ছে মিড ভ্যালু। যাই হোক, তো আমরা একটা কলাম তৈরি করতেছি এদিকে। আচ্ছা ফ্রিকোয়েন্সি কি আমরা নরমালি স্মল এফ ধরে লিখে থাকি, ঠিক আছে। আর মিড ভ্যালু হয়তো আমরা বইয়ে অবশ্যই এম লেখা আছে, আমরা এক্স দ্বারা লিখবো, কারণ এরপর আমরা যখন এখন আমরা মিড ভ্যালু কিভাবে পাবো সেটা দেখি। মিড ভ্যালু সমান হচ্ছে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি মিড ভ্যালু ইকুয়াল টু আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। হাতের লেখা বোঝা যায়? যদি আপনার কাছে খাতা থাকে অবশ্যই লিখে রাখবেন। সো দেখেন ফর দা ফার্স্ট ক্লাস আপার লিমিট হচ্ছে 18, লোয়ার লিমিট হচ্ছে 16 না 15। সো অ্যাড করলে 33 ডিভাইড বাই 2। সো যোগ বিয়োগ করলে হচ্ছে 16.5। ঠিক আছে, সোলাইমান সাহেব আছেন? বলেন মিড ভ্যালু বুঝতে পারলেন কিভাবে পেলাম 16.5? আচ্ছা আপনার কথা আমরা বুঝি না, আপনি আরেকজনকে জিজ্ঞাসা করুন। 15 আর 18 যোগ করে আপনি 2 দিয়ে হচ্ছে ডিভাইডেড করছেন, তারপর হচ্ছে আমার 16.5। হ্যাঁ সেটাই। তো আমরা প্রথম স্যার। ক্লাসের পেলাম মিড ভ্যালু, এভাবে আমরা প্রতিটা ক্লাসের মিড ভ্যালু বের করব। সো 16.5, দেন আমরা যদি আবার সেম হয়ে যায় তাহলে 19.5, ওকে 22.5, 25.5, 28.5, 31.5, then 34.5. So these are our mid values. Okay, জি তো স্যার। প্রতিটা ক্লাসে আমরা মিড ভ্যালুস পেয়ে গেলাম। সো এখন এগুলো হচ্ছে আমাদের গ্রাফের মধ্যে লাগবে। মিড ভ্যালু লাগবে এক্স অ্যাক্সিস বরাবর, আর ফ্রিকোয়েন্সি লাগবে আমাদের ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। সো সেটা এখন আমরা করব। এই গ্রাফ আমরা এখন মুছে দিচ্ছি, আপনার আলাদা আলাদা কার্ভ গ্রাফ হবে। যদি ফ্রিকোয়েন্সিটা সেম আছে এজন্য আমি বাম সাইডটা ঠিকই রাখতেছি। এগুলো এখন আমাদের মুছে দিতে হবে, লেখার সাইজ বড় হবে। সো প্রথমটা হলো আমাদের 16.5। সো আমি নিচ্ছি 1 2 3 4 5। সো হলো আমাদের 16.5, 19.5, 22.5, 25.5, 28.5, 31.5, then আছে 34.5। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ক্লাস মিড ভ্যালু। সো আমরা এগুলা এক্স অ্যাক্সিসে লিখলাম।
ক্লাস মিড ভ্যালু। আর আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর তো ফ্রিকোয়েন্সি আছে, সো এটা আমরা ফ্রিকোয়েন্সি লিখলাম। So বোঝা গেল সবার স্কেলিং ফর ফ্রিকোয়েন্সি কার্ভ। On the horizontal axis we need class mid value and on the vertical axis we need class frequency. Okay? স্যার স্যার জি স্যার। জি বলেন। বলতেছি স্যার মিড ভ্যালুর গ্যাপটা আমরা কত নিলাম? মিড ভ্যালুতে সমান গ্যাপই দিয়েছি আমরা, জাস্ট 3 3 করে যাচ্ছে দেখেন, 16.5, 19.5, 22.5, দেন 25.5। ওকে, এভাবে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। স্যার আচ্ছা, 1 মিনিট। একটা বলতো। সবার তাহলে এ পর্যন্ত। তাহলে এখন আমরা কিন্তু পয়েন্ট গুলো বসাচ্ছি according to mid values and frequency. So আমাদের ফার্স্ট মিড ভ্যালু is 16.5 and our frequency is 8. So এখন কিন্তু আমরা এক্সাক্ট বসাবো। সো 16.5 দেন মিড ভ্যালু হচ্ছে 8, 16 মিড ভ্যালু হচ্ছে 16.5 আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। সো ফ্রিকোয়েন্সি হলো 8 এখানে। দেখা যাচ্ছে তো পয়েন্ট ছোট হয়ে যাচ্ছে নাকি? Then পরের ক্লাস মিড ভ্যালু is 19.5 and frequency 23. So আমরা 23 বরাবর পয়েন্ট দেব, ঠিক আছে? Okay. Then for 22.5 our frequency is 17, so 17 is less than 20. Then for 18, so 18 হচ্ছে more than 17, so এখানে একটু মাকাতারা হয়েছে। Then for 28.58, so আমরা 8, then 4, then হচ্ছে 2। দেখেন ঠিক আছে সবার পয়েন্ট বসানো? জি স্যার। So দেখেন আমরা যোগ করে ফেলতেছি পয়েন্ট গুলা। Then we have to add the all points. So this plus this so this is আমাদের frequency curve.
ঠিক আছে সবার, দিস ইজ আওয়ার ফ্রিকোয়েন্সি কার্ভ। ওকে সবার, স্যার জি স্যার সো কারো কোনো কোশ্চেন আছে অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি কার্ভ? Okay, nice, that's good. So then we go for the last graph, cumulative frequency curve. Okay, so for cumulative frequency curve বা polygon, ঠিক আছে, graph in which the class upper limit, so আমাদের upper limit লাগবে 18 C1, ঠিক আছে, mark on the horizontal axis, and the cumulative frequency, আমাদের cumulative frequency লাগবে এখন, সেটা লাগবে vertical axis বরাবর। সো আমরা এখন সেগুলো বের করতেছি। প্রথমে আমরা একটা কলাম নেব আবার। সো আমি এটা মুছে ফেলতেছি কারণ আমাদের এই জিনিসটা আর লাগতেছে না। সেখানে আমাদের আরেকটা কলাম লাগবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সেটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা ক্যাপিটাল এফসি দ্বারা লিখে থাকি। এখন দেখেন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে পাবো, অনেকেই জানেন, তারপর আবার বলতেছি। নরমালি কিউমুলেটিভের বাংলা আছে যোজিত, তো যোগ করে করে পেতে হবে। সো ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি যা আছে তাই, সো 8, দেন সেকেন্ড ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 প্লাস ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি এন্ড সেকেন্ড ক্লাস ফ্রিকোয়েন্সি, সো 8 প্লাস 23, so this is 31, then 31 plus 70, this is 48, 48 plus 18, this is 66, 66 plus 8, 74, 74 plus 4, this is 78, then হচ্ছে 80। তো দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে পেলাম? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আফতাব সাহেব বুঝতে পেরেছেন কিভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেলাম? জি স্যার, জি স্যার। ওকে স্যার প্রথমটা যদি আরেকবার বলতেন। হ্যাঁ, প্রথম ক্লাস ফ্রিকোয়েন্সি যা আছে তাই। সো প্রথম ক্লাসে ফ্রিকোয়েন্সি 8 এর সামনে যদি কিছু থাকতো তাহলে আমরা সেটা যোগ করতাম, নাই যেহেতু। সো ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুটাই সেম, সো 8 8, then 8 plus second class frequency 23, so this is equal to 31, then 31 plus 17, this is equal to 48. Okay, হ্যাঁ জি স্যার। সো এখন আমরা সেই গ্রাফটা ড্র করব। এদিকে আমাদের 0, সেদিকে হচ্ছে আমাদের ক্লাস আপার লিমিট লাগবে। আপার লিমিট, আপার লিমিটে লিখতে সংক্ষেপে আপার লিমিট। কারণ আমাদের আপার লিমিট কিন্তু এই সাইডের গুলো হলো আপার লিমিট, ঠিক আছে। সো প্রথমে আমরা দুটো দাগ দিয়ে নেই, তারপর হচ্ছে 18, 21, 24, 27, 30, 33, 36, so 18, 21, 24, 27, 30, 33, 36. ওকে, সো এই হলো আমাদের আপার লিমিট। আর অন দা ভার্টিক্যাল অ্যাক্সিস উই নিড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি অত বড় লিখতেছি না, সংক্ষেপে লিখতেছি। CF means কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এবং ব্র্যাকেটে আমরা লিখতে পারি FC। সো আমাদের হাইয়েস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু 80, সো আমাদের 80 পর্যন্ত যেতে হবে। সো আমরা 10 10 করে নিচ্ছি। সো 10, 20, 30, 40, 50, 60, 70, 80. Okay, so 10,
20, 30, 40, 50, 60, 70, 80. So বোঝা গেল সবার স্কেলিং কিভাবে আমরা স্কেল বসাবো। On the horizontal axis we need upper limits and on the vertical axis we need cumulative frequency. ঠিক আছে সবার? জি স্যার। আগের মতোই আমরা এখন আপার লিমিট হলো 18, সো আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 8, সো আমরা 18 এবং 8, সো আমরা 8 হলো 10 এর একটু নিচে, সো আমরা এখানে দিয়ে দিলাম। দেন ফর 21 দিস ইজ 31, সো 21 এবং 31 30 এর একটু উপরে, সো মনে করেন এখানে। দেন ফর 24 দিস ইজ 48, সো 24 48 50 এর একটু নিচে, ফর এক্সাম্পল এখানে। Then 66 for 27, so 27 66 66 for example এখানে। Then for 30 এর জন্য হচ্ছে কত 74, so 30 74 74 for example এখানে। Then for 33 this is 78, so 33 78 for example এখানে। Then for 36 this is 80, so for example এখানে। ঠিক আছে সবার পয়েন্ট? Okay, then we have to add the points, so add করতেছি আমরা। ঠিক আছে এ পর্যন্ত? হ্যাঁ না কিছু বলেন, ঠিক আছে? জি স্যার। যেটা একটু মনে রাখতে হবে যে আসলে ডাটার মধ্যে দেখেন এই 15 ভ্যালুটাও কিন্তু আছে, হ্যাঁ 15 ভ্যালুটাকেও আমাদের ডাটাতে গ্রাফের মধ্যে আনতে হবে। হ্যাঁ জনতায় যান আমার কথা বললেন, ঠিক আছে? ডাটার মধ্যে তো 15 আছে, তো 15টাও আমরা একদম বাম পাশে দিব, হ্যাঁ। দাগ দুইটা আমি একটু আর সাইডে দিচ্ছি, হ্যাঁ কেটে যাবে। সো 15টা আপনারা একদম এই কর্নারে বসাবেন বা একটা আগেই দাগ দিয়ে রাখতে পারেন। সো 15 যদি ডাটার মধ্যে আছে, সো চাইলে আপনারা এটাকে অ্যাড করে দিতে হবে, হ্যাঁ আপনারা এটা অ্যাড করে দেবেন। বাট আগেই যদি 15 বসিয়ে ফেলেন তাহলে কিন্তু অনেকেই 15 থেকে গ্রাফ ড্র করা শুরু করবে, তাহলে গ্রাফ কিন্তু এই দিক দিয়ে চলে যাবে, হ্যাঁ। তো 15টা আপনারা পরে বসাবেন, মানে 15 বা লোয়ার লিমিট যেটা থাকবে, এখানে তো 15 অন্য জায়গায় অন্য কিছু থাকতে পারবে। সো দিস গ্রাফ ইজ কল্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। তাহলে দেখেন বুঝা গেছে কিনা সবার? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। স্যার 15টা রাখলাম কেন, মানে 15টা কি ভ্যালুর মধ্যে তো লোয়ার লিমিট? 15 আমাদের গ্রাফের মধ্যে ডাটার মধ্যে আছে না, একদম ছোট ভ্যালু 15, সো লোয়ার লিমিট এভাবে যাবে। হ্যাঁ হুট করে তার ডাটা শুরু হয় না, 15 থেকে শুরু হয়েছে, তাই না? বুঝতে পারি স্যার। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস সম্পর্কে বা গ্রাফ সম্পর্কে? না স্যার। না থাকলে খুবই ভালো। আমাদের পড়াশোনা এ পর্যন্তই, আমি ভিডিও অবশ্যই দিয়ে দিব। আচ্ছা আসলে আমাদের কি বলে বিবিএ তে একটা দেয়ালিকা নামের সংগঠন আছে, তো ছেলেপেলের সেখান থেকে রমজান মাসে কিছু মানুষকে হেল্প করে থাকে আর কি। তো আপনারা যদি সেখানে একটু কন্ট্রিবিউট করতে চান আর কি, দেখা যাচ্ছে গতবার আমরা আসলে 44টা বাচ্চাকে দিয়েছিলাম ড্রেস, ঈদের পোশাক। তো আপনারা যদি কেউ আপনাদের ব্যাচ থেকে বা কন্ট্রিবিউট করতে চান সেখানে, তো আমাকে বলিয়েন, আমি আপনাদের সাথে যোগাযোগ করতে বলবো।
ঠিক আছে? স্যার অবশ্যই স্যার, সেটা কবে নাগাদ কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো? এটা আসলে আমরা নরমালি মাঝামাঝি দিই আর কি, রমজান মাসের মাঝামাঝি দেই বা একটু পরেও দিতাম, কিন্তু এবার আবার ওদের পরীক্ষা পড়ে যাচ্ছে 20 তারিখে, আপনাদেরও পরীক্ষা। হ্যাঁ, তো এই জি জন্য স্যার। ওরা চাচ্ছে যে আমরা যদি 14 তারিখে দেই, 14 তারিখে বন্ধ আছে, তাহলে আমাদের দিতে সুবিধা হয়, ক্লাস থাকবে না। এরকম জি 14 স্যার, জি তারিখে স্যার। দেওয়ার টার্গেট আছে, যে 14 তারিখে আমরা যে কয়জনকে পারি, এটা জি স্যার। বাচ্চা হতে পারে বা বয়স্ক মানুষও হতে পারে, তো ওদের দেওয়ার টার্গেট। আপনার জি সুযোগ স্যার। থাকলে হয়তো বা 10 তারিখের মধ্যে যদি আমাদেরকে জানান, তাহলে হয়তো বা কাজে লাগাইতে পারবো। ঠিক আছে? জি স্যার, তাহলে নেক্সট ক্লাসে স্যার ইয়ে করছি। আর হচ্ছে তাহলে আপনারা যদি চান, তাহলে আমরা এই ক্লাসের উপরে নেক্সট ক্লাসে কুইজ নিতে পারি। হ্যাঁ, সেটা নিলে খুব ভালো হয় স্যার, নেক্সট ক্লাসে এই ক্লাসের উপর কুইজ দিলে একটু ভালো হবে, তাহলে এক্সামের সময় ঝালাই হয়ে গেল জিনিসটা। হ্যাঁ, কুইজ তো নিতেই হবে। এখন আজকে দেন আর নেক্সট ক্লাসে দেন আর পরের ক্লাসে দেন, যেই ক্লাসে দেন নিতে তো হবে। স্যার আমাদের কুইজ কয়টা হবে কুইজ স্যার? আপনাদের হবে দুইটা। ঠিক আছে? একটা হবে মিড টার্মের আগে, আবার মিড টার্মের পরে। আমরা চেষ্টা করব বেস্ট কাউন্ট করার, বাট যদি কেউ কোনোটাও না দেয়, তাহলে আমাদের কিছু করার নাই। তো ফর এক্সাম্পল আজকে আপনার 43 জন স্টুডেন্ট প্রেজেন্ট আছেন এ পর্যন্ত, সবাই প্রেজেন্ট দিলে তো ভালো, পরীক্ষা দিলে ভালো। তো মিস করলে আমরা পরে নিব। কেউ যদি 10 পেয়ে যান, সে যদি পরীক্ষা না দেন, কোনো সমস্যা নাই। আবার যদি সবাই দিতে চান সব পরীক্ষা, কোনো সমস্যা নেই। আর আমরা পরীক্ষা যদি অনলাইনেই নিব, সো অনেকেরই মানে ভালো মার্কস পাওয়ার সুবিধা আছে। স্যার তাহলে তো আগামী যদি চান, তাহলে আমরা এই ক্লাসের উপরে কুইজ নিতে পারি। নেক্সট ক্লাসে আমাদের প্রথমেই কুইজ হবে, তারপরে আমরা ক্লাস করব। ওকে স্যার। এবং আমরা কিন্তু প্রতিদিনই 10 মার্কস করে পড়াশোনা করব, কারণ আমাদের 4টে ক্লাস হবে, 4 × 40। সেখান থেকে আপনারা 30 মার্কস অ্যান্সার করতে পারবেন ইচ্ছা মতো আর কি। তাহলে স্যার কুইজের জন্য স্যার আজকের ক্লাসটা প্রিপারেশন নেই। আজকের ক্লাসের ভিডিও দেখবেন, আমি ভিডিও একটু পরেই মানে আপলোড করে হলেই আপনাদেরকে আবার গুগল ক্লাসরুমে দিয়ে দিব। একজন জিজ্ঞাসা করেছিল মনে হয় যে ভিডিও কোথায় পাওয়া যাবে, তো ভিডিও কিন্তু আমাদের গুগল ক্লাসরুমেই পাওয়া যাবে। যারা গুগল ক্লাসরুমের লিংক এখনো পান নাই বা কালেক্ট করেন, তারা অবশ্যই কালেক্ট করে নেবেন। স্যার গত ক্লাসের লেকচার গুলা কি দিছেন? দেন নাই মনে হয়। হ্যাঁ, সবই দেওয়া আছে গুগল ক্লাসরুমে, খুঁজলেই পাবেন, না খুঁজলে তো কিছু পাবেন না। মিড টার্ম এক্সামটা শুরু হবে কবে থেকে? নিতে পারি স্যার? এক এক করে বলেন। আমার মোবাইল অফ হয়ে যাবে স্যার, আমি কি স্যার লিভ নিতে পারি স্যার এখন? নিলে তো আমরা কিছু করতে পারবো না, নিলে তো নেবেন। যে চলে গেছে তাদেরকে আমরা কি ধরে রাখতে পারবো বলেন? স্যার প্রেজেন্টের ব্যাপারটা স্যার। হ্যাঁ, প্রেজেন্ট আমরা ডাকবো, এখন নাম ডাকবো, আপনারা আর 2-3 মিনিট ওয়েট করেন, আমি নাম ডাকতেছি এখন। এমনি ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না থাকলে আমি ভিডিও অফ স্যার করি, আমার 1% চার্জ আছে রেকর্ডিং। স্যার। হ্যাঁ, আজকে ক্লাসের উপরেই কুইজ হবে, সো আপনারা এই ভিডিও দেখেই প্রিপারেশন নিতে হবে। বা ক্লাসে কি স্যার ক্লাসের শুরুতেই কুইজ হবে না ক্লাসের শেষে? প্রথমেই কুইজ হবে, প্রথমে কুইজ তারপরে ক্লাস। অর্থাৎ আচ্ছা আমাদের আচ্ছা 11টা স্যার। থেকে কুইজ হবে। আপনাদের কুইজ হবে লিখিত, আপনারা খাতা বানায় রাখবেন বাসায়। হ্যাঁ, নাম আইডি লিখে খাতা বানাবেন, 1-2 পেজ লাগবে। যেগুলো আমরা করলাম আর কি, সেগুলোই থাকবে, সো আপনারা তো বুঝতে পারতেছেন। তারপর জি ডাটা স্যার। দেখে দেখে আপনার দেখা গেলো যে 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে পরীক্ষা দিতে। 5 মিনিটের মধ্যে আবার ছবি তুলে পিডিএফ করে আপনাদের আইডি তে পাঠাবেন, যেখানে আমি কুইজ 1 অপশন খুলে রাখছি, এর আগে গত ক্লাসে আমি দেখাইছিলাম, সেখানে আবার পাঠাবেন। ঠিক আছে? ওকে স্যার। স্যার গুগল ক্লাসরুমে দিব? সরাসরি যারা আসতেছেন না, তাহলে কি করবেন? গুগল ক্লাসরুমে তো অবশ্যই দিবেন। গুগল ক্লাসরুমে কুইজের একটা অপশন করে দিয়েছে স্যার, ওখানে আপলোড করলেই হবে। হ্যাঁ, আমি দেখি আছে কিনা আমার এখানে। স্যার আছে স্যার, চেক করছি স্যার। হ্যাঁ, আপনারা দেখবেন যে আপনারা যখন ক্লাসরুমে যাবেন, আমার ক্লাসে গেলেই গুগল ক্লাসরুম দেখাবে যে আপনি সেখানে গিয়ে আপনারা অ্যাড ওয়ার্ক নামে অপশন পাবেন, সেখানে আপনারা অ্যাড করবেন। আর সেন্ড করলে তো আমি তখন আপনাদের ফিডব্যাক দিব, বা সেখানে স্ক্রিনে দেখাবো কারা কারা দিয়েছেন, কারা কারা দেন নাই। নেট একটু দুর্বল বা টাইম লাগে ওনাতে।
ঠিক আছে, যে ক্লাস ওয়ার্কে চলে যাবেন আপনারা এন্টার করার পরে আপনাদের গুগল ক্লাসরুম এন্টার করে ক্লাস ওয়ার্কে যাবেন, সেখানে দেখবেন এই যে কুইজ 1 নামে একটা অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করলে দেখবেন যে অ্যাট ওয়ার্ক নামে অপশন আছে, সেখানে আপনি আপনাদের যে পিডিএফটা করবেন সেই পিডিএফটা আপনারা সেন্ড করতে পারবেন। ঠিক আছে, তখন টার্ন ইন হয়ে যাবে। স্যার তখন নামাজ কিন্তু পড়তে যেতে চাইছিলাম একটু। তো অনেকে আপনি তো কুইজের জন্য কি কোনো প্রশ্ন আপলোড করবেন না স্যার? কোশ্চেন আপলোড করবেন না গুগল ক্লাস? হ্যাঁ, সেদিন আপলোড করবো, আজকে আপলোড করে রাখবো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতে স্যার, আপনি যখন আপলোড করবেন না তার নিচে ওটা লেখা দিবেন যে add order। যখন স্যার- আপলোড করবো তখন আপনাদের কাছে চলে যাবে। হ্যাঁ, যে স্যার আব্দুল্লাহ হ্যাঁ, মুনসেফ স্যার একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন স্যার, নামাজে যাবো স্যার। আমাদের ক্লাস তো 1টা পর্যন্ত, আরো 8 মিনিট আছে। আহ, কথা শেষ হলেই তাহলে আমরা যাবো। ঠিক আছে, আমরা এখন তাহলে নাম ডাকতেছি।